যে মানুষটার বাংলাদেশি নাগরিকত্ব নেই তার কাছে আমাদের সেনাবাহিনী কিভাবে রিপোর্ট জমা দেবে, রাষ্ট্রীয় গোপন বিষয় নিয়ে আলোচনা করবে? তাকে করা হয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এখন তিনি তার চেয়ে গুরুত্বপূর্ণ পররাষ্ট্র বিষয়ে, মালয়েশিয়া একেবারে পররাষ্ট্র বিষয়ে দায়িত্বটা তাকে দেয়া হলো। উপদেষ্টা মন্ডলী থেকে পরের দিনই আপনার মন্ত্রী পরিষদে নির্বাচিত মন্ত্রী পরিষদে আসাটা দৃষ্টিকটু। কারণ হচ্ছে তাহলে মনে হয় যে একটা এক ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট রয়েছে, যে উপদেষ্টা মন্ডলীর সাথে মানে বিএনপির একটা যোগাযোগ ছিল, যেটা এনসিপি থেকে শুরু করে অন্যরা দোষারোপ করতে শুরু করেছে। আমেরিকা যেহেতু স্যাংশন দিয়েছে, বাংলাদেশকেও সেই স্যাংশন মেনে চলতে হবে। তাহলে তো আমরা অনেকটা যেন আমেরিকার করদ রাষ্ট্রে পরিণত হচ্ছে, যে আমেরিকা যেটা বলবে সেটা মেনে নিয়ে আমাদের সব বিহেভিয়ার ঠিক করতে হবে। এটা একটা বিশালভাবে প্রবলেমেটিক একটা চুক্তি এই সরকার, গত সরকার করেছে। এর প্রধান কারিগর ছিল খলিলুর রহমান। সেই খলিলুর রহমানকে যখন পররাষ্ট্রমন্ত্রী বানানো হয়, তখন আমাদের জন্য শঙ্কার মাত্রাটা অনেক বেশি বেড়ে যায়। ডক্টর খলিলুর রহমান, যিনি জি অন্তর্বর্তীকালীন সরকারের সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন, এবং যতটুকু আমরা দেখেছি বিএনপি যে তিনজন উপদেষ্টার ব্যাপারে আপত্তি জানিয়েছিল, একেবারে নাম ধরে বলছিলেন একজন, বিশেষ করে সালাউদ্দিন আহমেদ, যিনি সবচেয়ে সক্রিয় ছিলেন ওই সময়। তিনি বলছিলেন যে মানুষটার বাংলাদেশি নাগরিকত্ব নেই তার কাছে আমাদের সেনাবাহিনী কিভাবে রিপোর্ট জমা দেবে, রাষ্ট্রীয় গোপন বিষয় নিয়ে আলোচনা করবে। তাকে করা হয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এখন তিনি তার চেয়ে গুরুত্বপূর্ণ পররাষ্ট্র বিষয়ে, মালয়েশিয়া একেবারে পররাষ্ট্র বিষয়ে দায়িত্বটা তাকে দেয়া হলো। দুটো বিষয়, এক হলো তিনি একজন ঝানু কূটনীতিবিদ, আমরা জানি পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি হয়তো পরিচালনার সক্ষমতা রাখেন, কিন্তু আমরা সাধারণত কি দেখি, কেয়ারটেকার সরকারে যারা দায়িত্ব পালন করে কিংবা রেফারির ভূমিকা যারা পালন করে, হঠাৎ করে তাদেরকে তো খেলার মাঠে প্লেয়ার হিসেবে আমরা দেখি না। এখন যদি প্লেয়ার হিসেবে দেখা যায়, সেটি কতটা প্রশ্নের ঊর্ধ্বে? আমি সে কথাটাই আসছিলাম। আমি বলছিলাম যে আমি একই সঙ্গে এতগুলো আলোচনা না করে, আপনি যেহেতু এটা এটা অবতারণা করলেন প্রসঙ্গটা, আমি ব্যক্তিগতভাবেও মনে করি যে উনি খুবই ভালো ভালো একজন কূটনীতিবিদ। কিন্তু এইভাবে উপদেষ্টা মন্ডলী থেকে পরের দিনই আপনার মন্ত্রী পরিষদে নির্বাচিত মন্ত্রী পরিষদে আসাটা দৃষ্টিকটু। কারণ হচ্ছে তাহলে মনে হয় যে এক ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট রয়েছে, যে উপদেষ্টা মন্ডলীর সাথে মানে বিএনপির একটা যোগাযোগ ছিল, যেটা এনসিপি থেকে শুরু করে অন্যরা দোষারোপ করতে শুরু করেছে। এটা নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, দেখুন যে সালাউদ্দিন সাহেব তো অনেক সিনিয়র একজন নেতা, বিএনপির দাপটি নেতা, তিনি সরাসরি অপোজ করেছিলেন। তারপরে হচ্ছে রিজভী সাহেবও কিন্তু অপোজ করেছিলেন ওনাকে, এবং তারা ওনাকে চানই নাই, ওনাকে চান নাই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে। এবং জাহাঙ্গীর আলম চৌধুরী যে স্বরাষ্ট্র উপদেষ্টা যখন খারাপ করছিলেন তার পজিশনে, তখন একটা আলোচনা এসেছিল যে ওনাকে সরিয়ে দিয়ে এই যে এই ভদ্রলোককে ইয়ে করা হবে, মানে স্বরাষ্ট্রমন্ত্রী বানানো হবে, স্বরাষ্ট্র উপদেষ্টা বানানো হবে কিছুদিনের জন্য। তখনই হচ্ছে বিএনপির লোকেরা প্রচুর বিরোধিতা করেছিল। এর বাইরে গিয়ে দেখুন, এই যে উনি যেটা করেছে খলিলুর রহমান সাহেব, এই উপদেষ্টার মন্ডলী ইন্টারিম গভর্নমেন্ট চলে যাওয়ার 4-5 দিন আগে জাপানের সাথে 6 ফেব্রুয়ারি একটা চুক্তি করলো, 9 ফেব্রুয়ারি আমেরিকার সাথে একটা চুক্তি করেছে। সেই চুক্তিটা নিয়ে আমি আপনাদের অনুষ্ঠানে 2 দিন আগে আমি ব্যাপকভাবে আমার শঙ্কা প্রকাশ করেছি। মহসিন ভাই সেখানে আমার সাথে কো আলোচক ছিল, এবং সেখান থেকে গিয়েও আমি এই যে আমেরিকার সাথে যে চুক্তিটা, সেটার ব্যাপারে আরেকটু পড়াশোনা করেছি। এখন এই চুক্তিটার 2টা দিক আছে। আমরা এখানে যদি আমেরিকান পয়েন্ট অফ ভিউ থেকে বলি, আপনি আমি বা মহসিন ভাই আমেরিকান, ঠিক আছে, তাহলে আমেরিকার স্বার্থ 100% রক্ষা করা হয়েছে। এখন আপনি যদি আমাদের মাতৃভূমি গরিব দেশ বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করেন, তাহলে এটাকে প্রচন্ড ভাবে একটা গোলামী ধরনের চুক্তিতে রূপান্তরিত হয়েছে। এখানে আমাদের হাত পা বেঁধে দেওয়া হয়েছে বাংলাদেশের অনেক ব্যাপারে। বাংলাদেশের তেমন কোনো নিজের সিদ্ধান্ত নেওয়ার থাকবে না, মানে সেরকম কোনো সক্ষমতাই থাকবে না। এমনকি নিরাপত্তা ইস্যুতে, এমনকি আন্তর্জাতিক ইস্যুতে আমেরিকা যেসব ব্যাপারে একটা সাইড নিবে আন্তর্জাতিক ইস্যুতে, সেখানে বলা হয়েছে বাংলাদেশকে আমেরিকার পক্ষে থাকতে হবে। হ্যাঁ, এবং যে তৃতীয় দেশ থেকে কোনো জিনিস কিনা বেচা কেনার ব্যাপারও আমেরিকার সম্মতি না থাকলে সেইভাবে করা যাবে না বলে কিছু কিছু প্রভিশন রয়েছে। আজকেই ডেইলি স্টারে এই যে আপনার কল্লোল মুস্তাফা নামে একজন খুব ভালো লেখক, তিনি একটা বড় একটা অ্যানালাইসিস দিয়েছে এই চুক্তিটার সম্বন্ধে। সেইখানে আরেকটা জিনিস দেখুন, বাংলাদেশ রাশিয়ার সাথে একটা চুক্তি করে একটা পরমাণু চুল্লি তৈরি করছে, তাই না? বাংলাদেশে অনেক টাকা খরচ করে, 12-13 বিলিয়ন ডলার খরচ করে। এই চুক্তিতেই একটা প্রভিশন রেখেছে আমেরিকা, যে কোনো
নিউক্লিয়ার যে আর কি চুল্লি, তার জন্য রড কিংবা রসদ কিংবা এই যে নিউক্লিয়ার পদার্থ, এগুলি আমেরিকার সম্মতি ছাড়া কিনতে পারবে না অন্য কোনো দেশ থেকে। তাহলে আমাদের যে এত বড় ইনভেস্টমেন্ট রাশিয়ার সাথে, এটাই তখন থ্রেটেন্ড হয়ে গেল। এটা কি দাঁড়ালো? হ্যাঁ, তার বাইরে গিয়েও হচ্ছে যে 14টা আপনার এয়ারক্রাফট কিনতে হবে আমেরিকার কাছ থেকে, ম্যান্ডেটরি, বাধ্যতামূলক। এই 14টার দামে আমরা চীন কিংবা ফ্রান্সের কাছ থেকে অনেক কমে কিনতে পারতাম। তারপরে $15 বিলিয়ন 15 বছরের জ্বালানি একটা চুক্তি করেছে আমেরিকার সাথে, সেই জ্বালানিগুলি আমরা কমে কিনতে পারতাম। একটা কথা বলা হচ্ছে যে আমেরিকার থেকে যে সুতা এবং তোলা যাবে, সেগুলি দিয়ে যে রেডিমেড গার্মেন্টস তৈরি করা হবে বাংলাদেশে, সেগুলি যখন আমেরিকাতে ফেরত পাঠানো হবে সেখানে কোনো শুল্ক থাকবে না। কিন্তু এগুলি কিন্তু এমন না যে আমেরিকার তোলাটা আমাকে মাগনা দেওয়া হচ্ছে। হ্যাঁ, এটা বাংলাদেশ আমেরিকার কাছ থেকে অনেক দামে কিনে নিয়ে যেতে হবে। বর্তমানে আমরা মূলত তুলা কিনে হচ্ছে ভারতের কাছ থেকে, কিংবা মনে করেন চায়নার কাছ থেকে সিনথেটিক ফেব্রিক। সেগুলি আপনি, আমি, মহসিন ভাই তিনজনই আমেরিকায় বাস করি, আমরা জানি আমেরিকার দ্রব্যাদির কি পরিমাণ দাম। এই দামে কিনে নিয়ে গিয়ে আপনি শুধু কয়েক % ট্যারিফ বাঁচানোর জন্য এটা যখন আমেরিকাতে পাঠাবেন, এটা মোটেও কোনো সুখকর কোনো কাজ হবে না। তার বাইরে গিয়ে যে অন্য ট্যারিফ গুলো ছিল আমাদের উপর, এটা আপনি জানেন 20% থেকে মাত্র 19 আনা হয়েছে, 1% ছাড় দেওয়া হয়েছে অন্য অন্য ব্যাপারে আর কি। তো 1% ছাড় দেওয়ার জন্য যে এতগুলো যে ক্লজ আমাকে বেঁধে দিল আমেরিকা, সেটা নিয়ে আমাদেরকে অনেক বড় একটা সমস্যায় পড়তে হবে। তারপরে হচ্ছে এগ্রিকালচারাল প্রোডাক্ট। বাংলাদেশ একটা গরিব দেশ, আমরা আসলে প্রতিনিয়ত খোঁজ করি পৃথিবীতে কোথায় আমাদের জিনিস এক্সপোর্ট করা যাবে। আমরা কিন্তু ইম্পোর্ট করে খুব বেশি লাভ করি না, এক্সপোর্ট কোথায় করা যাবে আমাদের যে জিনিসপত্র। এইখানে প্রভিশন রাখা হয়েছে সয়াবিন থেকে শুরু করে মিট এবং দুগ্ধজাত দ্রব্যাদি আমেরিকা থেকে নিতে হবে। আরেকটা জিনিস হচ্ছে ফার্মাসিউটিক্যালস এর ব্যাপারে। আপনি জানেন বাংলাদেশে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি একটা বিশাল বড় ইন্ডাস্ট্রি। মানুষ অনেক বেশি রোগ বালাই হয় আজকাল বাংলাদেশে, কিন্তু ওষুধ এখনো ক্রয় ক্ষমতার মধ্যে। এই চুক্তির মাধ্যমে আমেরিকা বলেছে যে বাংলাদেশে যে ফার্মাসিউটিক্যালস, সেগুলো FDA অর্থাৎ ফেডারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের ম্যান্ডেট মেনে নিয়ে, তাদের স্ট্যান্ডার্ড মেনে নিয়ে বাংলাদেশে তৈরি করতে হবে। সেটা তৈরি করতে হলে আমাদের সাধারণ মানুষের জন্য সেই যে ওষুধপত্রের দাম 5 থেকে 10 গুণ বেড়ে যাবে। সাধারণ মানুষ আর বাংলাদেশের ওষুধ কিনতে পারবে না, কারণ এই ওষুধগুলি আমেরিকাতে যাতে এক্সপোর্ট করা যায় এই জন্য স্ট্যান্ডার্ডটা মেনে নিয়ে করতে হবে। তো আমি তো কয়েকটা প্রভিশন বললাম যে ফার্মাসিউটিক্যালসে, এগ্রিকালচারাল প্রোডাক্টে, এনার্জি সেক্টরে, এয়ারক্রাফট কেনাতে, ন্যাশনাল সিকিউরিটি ফ্রেমওয়ার্কে আমরা আমেরিকাকে লাইন হয়ে কাজ করতে হবে। এখন মনে করুন আমেরিকা যদি কোনো দেশের উপর স্যাংশন দেয়, মনে করুন ইরান কিংবা চায়না, এই চুক্তি অনুযায়ী তারা বলছে আমেরিকা যেহেতু স্যাংশন দিয়েছে, বাংলাদেশকেও সেই স্যাংশন মেনে চলতে হবে। তাহলে তো আমরা অনেকটা যেন আমেরিকার করদ রাষ্ট্রে পরিণত হচ্ছে, যে আমেরিকা যেটা বলবে সেটা মেনে নিয়ে আমাদের সব বিহেভিয়ার ঠিক করতে হবে। এটা একটা বিশালভাবে প্রবলেমেটিক একটা চুক্তি এই সরকার, গত সরকার করেছে। এর প্রধান কারিগর ছিল খলিলুর রহমান। সেই খলিলুর রহমানকে যখন পররাষ্ট্রমন্ত্রী বানানো হয়, তখন আমাদের জন্য শঙ্কার মাত্রাটা অনেক বেশি বেড়ে যায়। এটা কেন করেছে এটা আমি তো নিশ্চিত না, নিশ্চয়ই জনাব তারেক রহমান সাহেব জানবেন, কারণ নিশ্চয়ই তিনি সালাউদ্দিন সাহেব কিংবা রিজভী সাহেবের সঙ্গে কথা বলেছেন, অথবা তারা দুইজনে তো সিনিয়র লেভেলের লিডার, তারা নিশ্চয়ই তারেক সাহেবকে বলেছে যে প্লিজ কনসিডার যে ওনার এই প্রবলেম আছে, উনি ডুয়েল সিটিজেন, প্লাস উনি জাপানের সাথে, আমেরিকার সাথে যে চুক্তিগুলি করেছে এগুলি ম্যান্ডেটরি এবং বাইন্ডিং চুক্তি। এগুলি যদি আমরা বেরিয়ে না আসতে পারি তাহলে আমাদের সমস্যা হবে। একটাই শুধু আসার কথা আমি বলবো, এখানে এই চুক্তিটাতে বলা হয়েছে 60 দিনের নোটিশ দিয়ে, যে রেন্ট আমরা করি না বাসা, 60 দিনের নোটিশ দিয়ে বেরিয়ে আসা যায়। 60 দিনের নোটিশ দিয়ে ইচ্ছা করলে বাংলাদেশ বেরিয়ে আসতে পারবে, অথবা আমেরিকাও বেরিয়ে আসতে পারবে। অন টপ অফ দ্যাট বাংলাদেশের নতুন সংসদকে এটা রেটিফাই করতে হবে চুক্তিটা। এখন যদি বাংলাদেশের নতুন সংসদ চিন্তা করে যেন এই চুক্তি আমরা রেটিফাই করব না, বাট খলিলুর রহমান সাহেবকে আমরা রাখবো, এখন এখানে ভিতরে আরো অনেক হিসাব নিকাশ হচ্ছে কিনা পরবর্তীতে মহসিন ভাইয়ের কাছ থেকে শুনে আলোচনাটা করি। ভিতরে বলতে এখানে ডিপ স্টেক ইনভলভ কিনা, যে ভারতের কোনো রোল আছে কিনা, আমেরিকার কোনো রোল রয়েছে কিনা টাকা অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে, বিশাল বড় একটা ঝামেলায় আমরা বেঁধে গেলাম। আপনি সঠিকই বলেছেন যে যে সমস্যাটা এই চুক্তির ধারাগুলো, যেসব বিষয়গুলো আপনি বলেছেন, যদি এগুলো এখনো নন ডিসক্লোজার এগ্রিমেন্টের মধ্যে আছে, কিন্তু বিভিন্ন ওয়ে থেকে, সূত্র থেকে এই তথ্যগুলো পাওয়া যাচ্ছে যে চুক্তিতে এই বিষয়গুলো আছে। সবচেয়ে বড় কথা,
যে এই চুক্তিটি যে অর্থনৈতিক সংকট কিংবা রাজনৈতিক সংকট তৈরি করবে সেটি বিএনপিকে সামাল দিতে হবে। এমন নয় যে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা বিএনপি নয়, অন্য কোনো সরকার আছে, সো বিএনপি সেটা এখানে তেমন কোনো আপত্তি না জানালেও চলবে। সবচেয়ে বড় কথা, আপনি, আমি, প্রফেসর ডক্টর মহসিন ইউ পাটোয়ারী, আমরা সবাই জানি যে আমেরিকা থেকে আপনি চুক্তি করবেন আর 60 দিনের নোটিশ দিয়ে বের হয়ে যাবেন, তাও আবার এই প্রেসিডেন্ট ট্রাম্পের সময়, সেটা এত সহজ কোনো কিছু হবে না।